মমতা ব্যানার্জি নামটা শুনলেই চোখের সামনে দুটো ছবি ভেসে ওঠে, তাই না? একদিকে তিনি দিদি, অন্যদিকে ভারতের অন্যতম শক্তিশালী আর সব বিরোধী এক রাজনৈতিক ব্যক্তিত্ব। और दीदी এত ভাওতাবাজ, এত দাঙ্গাবাজ। टीएमसी को बचाने वाला कोई नहीं बचा है। বিজেপি হচ্ছে দানবের দল, রাবণের দল। खेला খেলা তো হবেই। আসলে তার এই যে উত্থানের গল্প, এটা তো শুধু তার একার নাম। এর সাথে জড়িয়ে আছে বামদের পতন, তৃণমূলের জন্ম আর বাংলায় বিজেপির ভবিষ্যতের গল্প। চলুন আজ এই জটিল সমীকরণটা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। তো আজকের আলোচনার যে মূল প্রশ্নটা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর জাতীয় স্তরের বিজেপি, এই দুটো দলের মধ্যে কি অদ্ভুত কিছু মিল খুঁজে পাওয়া যায়? দেখুন, মিলগুলো কিন্তু বেশ স্পষ্ট। দুটো দলই লম্বা সময় ধরে ক্ষমতায়, দুটোই একদম নেতাকেন্দ্রিক, আর দুজনের বিরুদ্ধেই কিন্তু ক্ষমতা দেখানোর অভিযোগ আছে। মানে তৃণমূল বলতেই যেমন আমরা মমতা ব্যানার্জিকে বুঝি, ঠিক সেভাবেই বিজেপি মানেই কিন্তু নরেন্দ্র মোদী। আচ্ছা, ওনার এই লড়াকু মানসিকতাটা বুঝতে গেলে আমাদের কিন্তু একটু পিছিয়ে যেতে হবে। 2006 সালের ডিসেম্বর মাস। ভাবুন একবার, এক মহিলা টানা 25 দিন অনশনে বসে আছেন। ডাক্তাররা পর্যন্ত চিন্তায় বলছেন কিডনি ফেল করতে পারে। আর কেন এই লড়াই? কারণ 13,000 কৃষকের জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছিল। আর তার একটাই জেদ ছিল, যেভাবেই হোক বাম সরকারকে নাড়িয়ে দিতে হবে। কিন্তু গল্পের এখানেই একটা বড় টুইস্ট। এই যে লড়াকু ভাবমূর্তি, এখানেই একটা প্রশ্নচিহ্ন চলে আসে। দলেরই এক প্রাক্তন নেতা দীপক কুমার ঘোষ, তিনি পরে তার বইতে কি দাবি করেন জানেন? তিনি বলেন এই পুরো অনশনটাই নাকি ছিল একটা রাজনৈতিক নাটক। এমনকি তার অভিযোগ, মমতা ব্যানার্জি এই সময় নাকি লুকিয়ে লুকিয়ে স্যান্ডউইচ আর চকলেটও খেতেন। তো এবার একটু ইতিহাসের দিকে তাকানো যাক। মমতা ব্যানার্জি লড়ছিলেন কার বিরুদ্ধে? দেখুন, সেই বামফ্রন্ট সরকার কিন্তু কোনো সাধারণ প্রতিপক্ষ ছিল না। ওটা ছিল একটা দুর্ভেদ্য প্রাচীরের মতো। 1-2 বছর নয়, টানা 34 বছর। ভাবা যায়, এটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকা কোনো কমিউনিস্ট সরকার। আর এই লম্বা শাসনই কিন্তু একসময় ওদের শক্তি আর দুর্বলতা দুটোই হয়ে দাঁড়ায়। মানে বাম আমলে পার্টির কন্ট্রোল ছিল সব জায়গায়। বাচ্চার স্কুলে ভর্তি হোক বা পাড়ায় রাস্তা তৈরি, সবেতেই লাগতো পার্টির সবুজ সংকেত। এর সাথে ছিল লাগাতার বন্ধ আর ট্রেড ইউনিয়নের দাপট, যার ফল পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে শিল্প বিদায় নিতে শুরু করলো আর তৈরি হলো মারাত্মক কাজের অভাব। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই কিন্তু মমতা ব্যানার্জির উত্থান শুরু। 1984 সালে কংগ্রেসের টিকিটে লড়ে তিনি সিপিএমের হেভিওয়েট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দেন। এরপর 1990-এ হাজরা মোড়ে তার উপর হামলা হয়, মাথা ফেটে যায়। 1998 সালে তিনি কংগ্রেস ছেড়ে বানান নিজের দল, তৃণমূল কংগ্রেস। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ঠিক তার পরের বছরই 1999-এ তিনি বিজেপির সরকারের রেলমন্ত্রী হন। বামেদের পতনের পেছনে দুটো জায়গার নাম কিন্তু বলতেই হবে, সিঙ্গুর আর নন্দীগ্রাম। গল্পটা শুরু হয় সিঙ্গুর দিয়ে। টাটা মোটরস যখন ওখানে ন্যানো গাড়ির কারখানা বানাতে এলো, তখন বাংলার সামনে একটাই প্রশ্ন ছিল, শিল্প আগে নাকি কৃষি? মমতা ব্যানার্জি কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরণ অনশনে বসে পড়লেন। সিঙ্গুরের আঁচ যখন জ্বলছে, ঠিক তখনই এলো নন্দীগ্রামের সুনামি। ওখানে একটা কেমিক্যাল হাবের জন্য জমি অধিগ্রহণ নিয়ে গোলমাল বাঁধে। ব্যাপারটা হিংসাত্মক হয়ে ওঠে। আর 2007 সালের 14ই মার্চ পুলিশের গুলিতে 14 জন মানুষ মারা যান। এই একটা ঘটনা বামেদের কৃষক দরদি ইমেজটা একেবারে ধুলোয় মিশিয়ে দেয় আর মমতা ব্যানার্জিকে নিয়ে আসে রাজনীতির একেবারে কেন্দ্রে। আর এর ফল সোজা দেখা গেল 2011 সালের ভোটে। টিএমসি জোট 294টার মধ্যে 227টা আসন জিতে নিল। ভাবুন, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত নিজের সিটে হেরে যান। শেষ হলো 34 বছরের বাম শাসন। মমতা ব্যানার্জি হলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। তো এবার আসা যাক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনামলে। এখানেও কিন্তু দুটো দিক আছে, বলা যায় একই মুদ্রার এপিটোপিট। একদিকে যেমন দারুণ সব জনকল্যাণমূলক কাজ, তেমনি অন্যদিকে অসহিষ্ণুতা আর দুর্নীতির মারাত্মক সব অভিযোগ। ব্যাপারটা বেশ পরিষ্কার। একদিকে দেখুন কন্যাশ্রী, সবুজ সাথীর মতো সব প্রকল্প, যা আন্তর্জাতিক স্তরেও প্রশংসা পেয়েছে। শিশু মৃত্যুর হার কমেছে, হাসপাতালে ডেলিভারি বেড়েছে। আবার অন্যদিকে কি দেখছি, ওনারই একটা কার্টুন শেয়ার করার জন্য একজন প্রফেসরকে জেলে যেতে হচ্ছে। তার সাথে সারদা নারদার মতো বড় বড় দুর্নীতির অভিযোগ তো ছিলই। এর ফলে বাংলার সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগতে শুরু করলো, আচ্ছা, শাসক তো বদলালো, কিন্তু শাসনের ধরনটা কি সত্যি বদলালো? লোকের মুখে মুখে একটা কথা ঘুরতে শুরু করলো, কি আর হলো,
শুধু পতাকার রংটাই তো লাল থেকে নীল সাদা হলো, বাকি সব তো একই রয়ে গেল। কিন্তু এত অভিযোগের পরেও 2016 সালের ভোটে টিএমসি আরও বেশি সিট নিয়ে জিতে ফিরে এলো। প্রশ্ন হলো কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে মমতা ব্যানার্জির জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মধ্যে। মানে বাংলার প্রায় প্রত্যেকটা পরিবার সরকারের 70টারও বেশি প্রকল্পের মধ্যে কোনো না কোনোটার সুবিধা পায়। এটাই ছিল ওনার জয়ের মূল কারণ। আচ্ছা, এবার গল্পের শেষ ভাগে আসা যাক। বাংলায় এবার বিজেপির উত্থান হচ্ছে নতুন বিরোধী দল হিসেবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? বিজেপি এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে তার পুরনো অস্ত্রগুলো ব্যবহার করতে শুরু করেছে। বিজেপির এই উত্থানটা কিন্তু ছিল এক কথায় নাটকীয়। ভাবুন, 2011 সালে ওদের ভোট ছিল মাত্র 1%, আর 2019-এ সেটাই লাফিয়ে হয়ে গেল 18%। বাম কংগ্রেসকে টপকে ওরাই হয়ে উঠল তৃণমূলের প্রধান বিরোধী। আর এখানেই আসল মজাটা, বিজেপি এখন মমতার বিরুদ্ধে ঠিক কোন অভিযোগগুলো আনছে? সেই একই অভিযোগ, চাকরির অভাব, দুর্নীতি আর পরিবর্তনের ডাক। মানে যে কথাগুলো বলে মমতা একদিন বামেদের সরিয়েছিলেন, সেই কথাই এখন তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইতিহাস যেন সত্যি সত্যি নিজেকেই রিপিট করছে, তাই না? বিরোধীদের রাগটা ঠিক কোন পর্যায়ে সেটাই স্লোগানটা শুনলেই বোঝা যায়। দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেই বিজেপি কিন্তু এক নাগাড়ে তৃণমূলকে আক্রমণ করে চলেছে। কিন্তু দেখুন, এর আবার একটা অন্য দিকও আছে। ধরুন, যখন সিবিআই কোথাও হানা দিয়েছে আর মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যাচ্ছেন, তখন তার সমর্থকরা কিন্তু এটাকে অন্যভাবে দেখেন। তারা ভাবেন, হ্যাঁ উনি গিয়েছিলেন, কিন্তু এটাও তো ঠিক যে উনি ছাড়া আর কারোর যাওয়ার সাহসও হতো না। এই যে অ্যাগ্রেসিভ মনোভাব, এটাকেই তারা ওনার আসল শক্তি বলে মনে করেন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে? মমতা ব্যানার্জির যে সিস্টেমের বিরুদ্ধে লড়ে ক্ষমতায় এসেছিলেন, তিনি কি নিজেই আজ সেই সিস্টেমের একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছেন? বাংলা কি তাহলে শুধু পতাকার রং বদলই দেখল, শাসনের ধরনটা নয়? এই প্রশ্নটাই আজ ভাবার বিষয়।